Hello student, welcome to your YouTube channel Online Study Campus. আমি তন্ময় পাল আর তোমাদের জন্য আজকে আমরা ঘর্ষণ বলে যে অধ্যায়টা আছে ক্লাস 11 ফিজিক্সে সেই অধ্যায়ের প্রবলেম সেট 2 এর আগের বছর কতগুলো অঙ্ক ওখান থেকে করা হয়েছিল। তো তারপরে দেখলাম আমি যে ওখানে বেশ কিছু অঙ্ক আরও করানো যেতেই পারে, ঠিক আছে। তো সেই জন্য প্রবলেম সেট 2 এর আজকের ভিডিওতে আমরা প্রবলেম সেট 2 এর 8, 9 ও 10 দাগের অঙ্কটা করিয়ে দেব, ঠিক আছে, ফ্রিকশনের। তো তোমরা তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখছো, এই ভিডিওটাও তার সঙ্গে সঙ্গে আমি করিয়ে দিচ্ছি, তাতে তোমাদের আরও কিছুটা উপকারে আসে। আর আরেকটা কথা বলার, তোমরা যারা চ্যানেলটি ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি মানে একটা অবাক হয়ে যায় দেখলে যে আমার যখন চ্যানেলের আমি অ্যানালাইটিক্স চেক করি, মাত্র 20% ছেলেপিলে যারা ভিডিও দেখছে এবং সাবস্ক্রাইব করেছে, আর বাদ বাকি 80% ছেলেপিলে ভিডিও হয়তো দেখে তারা, কিন্তু সাবস্ক্রাইব করে না। কি এমন যায় আসে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটা লাল বাটন তো টিপতে হয়, আর তো অন্য কিছু না। তো জানি না কেন সাবস্ক্রাইব করে না, হয়তো অনেক কিছু ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে যে টপিকটা প্রথমে বললাম সেটা শুরু করা যাক। দেখো প্রবলেম সেট 2 ঘর্ষণের 8 দাগের কোশ্চেনটা কি বলেছে। 1 কেজি ভরের একটি ব্লককে একটি টেবিলের ওপর বসানো আছে। ব্লকটির সঙ্গে যুক্ত একটি ভারহীন অনুভূমিক সুতো টেবিলের প্রান্তে রাখা একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে ঘুরে স্বাধীনভাবে ঝুলন্ত একটি 1 কেজি ভরের ব্লককে ধরে রেখেছে, ঠিক আছে। ঝুলন্ত ব্লকটিকে ছেড়ে দিলে সংস্থাটি 3.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পায়। প্রথম ব্লক ও টেবিলের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক ও সুতোর টান নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা প্রথমত থিওরিটিক্যালি করে নেব, যেগুলো আমাকে বের করতে দিয়েছে ঘর্ষণ গুণাঙ্কের মান আর সুতোর টান, এগুলো আমরা থিওরিটিক্যালি করে নেব, তারপরে নিউমেরিক্যাল ভ্যালুগুলো পুট করব। তো কিভাবে কি করা হবে তোমরা দেখে নাও, তাহলে তোমরা আশা করছি ব্যাপারটা বুঝে নিবে। তো এইখানে একটা এরকম টেবিল আছে, ধরো সেই টেবিলের ওপর একটা বস্তু, আমি আপাতত আমি বললাম থিওরিটিক্যালি করব, এম ভরের একটা বস্তু রাখা আছে। এইখানে একটা কপিকল আছে, মসৃণ কপিকল, সেই কপিকলের ওপর দিয়ে একটা সুতো গেছে বা দড়ি গেছে, সেই দড়ি দিয়ে তার সাথে আর একটা, এটাও এম ভরের, যেহেতু দেখো দুটোই কোশ্চেনে আমাকে বলে দিয়েছে 1 কেজি, তাহলে এটাও এম ভরের বস্তু এখানে ঝোলানো আছে, ঠিক আছে। দিয়ে বলেছে এই যে সুতোটা, এই সুতোতে টান কত হবে সেটা বের করতে হবে, হলো। আর দেখো এইখানে যে এই টেবিলটা আছে, এই টেবিলের ওপর বস্তুটা আছে এবং এই সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে ব্লকটা এই দিকে যাবে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার উল্টো দিকে, আমরা জানি সেই ঘর্ষণ বলটা এফ এর একটা মান আছে, সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে কি কি বের করতে হবে, ঘর্ষণ গুণাঙ্ক, এই টেবিল আর এই বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে, আর এই সুতোর টান আমাকে বের করতে হবে। এখানে যে ডাটা বলা ছিল সেই ডাটাগুলো আমি এখানে একের পর এক লিখে রাখছি। এই যে M1, এটাকে M1 বলো, এটাকে M2 বলো, ঠিক আছে। M1 এর মান, তারপর M2, এই দুটোই কত বলা আছে, 1 কেজি করে বলা আছে, ঠিক আছে। আর কিছু বলা আছে, আর বলা আছে যদি এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই সমগ্র সিস্টেমটা একটা ত্বরণ নিয়ে পড়বে, সেই এর ভ্যালুটা বলা আছে। এর ভ্যালু কত বলা আছে, 3.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা বলা আছে। আর কিছু তোমাকে সেরকম ডাটা এখানে দেওয়া নাই। এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে এই যে কপিকলটা এখানে লাগানো আছে, সেই কপিকলটা কীরকম কপিকল, সেই কপিকলটা হচ্ছে মসৃণ কপিকল, অর্থাৎ ওইখানে ঘর্ষণ টর্ষণগুলো আমাকে ধরা যাবে না, ঠিক আছে। এই ভ্যালুগুলো মোটামুটি তোমার দেওয়া ছিল। এইবার তোমাকে করতে হবে কি, দেখো আমরা অঙ্ক, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা পুরোপুরি থিওরিটিক্যালি অঙ্কগুলো করব। থিওরিটিক্যালি যেভাবে মানে সূত্র মুখস্থ করে অঙ্ক আমরা করতে যাব না, এই ধরনের অঙ্কগুলো পুরোপুরি ডিটেলসে করার পর তারপরে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেখান থেকে আমরা অঙ্ক করব। তাহলে এখানে দেখো এই যে বস্তুটা, এই বস্তুটার ভর M2G, ওজন M2G নিচের দিকে কাজ করছে, ঠিক তো, নিচের দিকে কাজ করছে। আর এই বস্তুটার উপর আর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এই সুতোর টান, বেশ।
আর এইখানে এই বস্তুটার উপর কি কি ফোর্স কাজ করছে দেখো, এর এর যে ওজন, এর ওজনটা নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে m1g। এই টেবিলের ওপর আছে, তার জন্য এর ওপর একটা টেবিল লম্ব প্রতিক্রিয়া দিবে, সেটা হচ্ছে আর। এই আরটাই কি নির্দেশ করে, এই আরটাই নির্দেশ করে এই ফ্রিকশন ফোর্সটা, ঠিক আছে, এই ফ্রিকশন ফোর্সটা। তো যদি আমি ধরে নিই যে টেবিল আর বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, চলো ঘর্ষণ গুণাঙ্ক দেখে ধরে নাও, ধরি টেবিল ও বস্তুর, বা ব্লক লিখে দাও, এখানে ব্লকই দেওয়া আছে, ব্লকের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক তুমি ধরে নাও এখানে মিউ, ঠিক আছে। তাহলে এই ফ্রিকশন ফোর্সটা কত হবে? অতএব ঘর্ষণ বল, সেটাকে আমি এফ দিয়ে ডিনোট করেছি, এফ এর মান হয় কত? আমরা সকলেই জানি মিউ আর। আর এই ছবি থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, তাহলে এই মিউ ওয়ান, এই আরটা m1gর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে সেই ভ্যালুটা এখানে লিখে দিলাম। দেয়ারফর এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ m1g। এটা আমার এই ফ্রিকশন ফোর্সটা পেয়ে গেলাম, মানে এই দিকে যে বলটা কাজ করছে সেই বলটা আপাতত পেয়ে গেলাম। এবার কি করব, আমার টোটাল সব বলই কিন্তু পাওয়া হয়ে গেছে, এখানে এটা পেয়ে গেছি, এটা জানি না, এটা মোটামুটি জানি। এবার কি করব, প্রথম বস্তুটার ইকুয়েশন অফ মোশন লিখব। প্রথম বস্তুর গতি সমীকরণ। গতি সমীকরণ, প্রথম বস্তু মানে এই টেবিলের উপর যে বস্তুটা আছে সেটা কি হবে দেখো, ভালো করে লক্ষ্য করো। এই ব্লকটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, তাই তো? এদিকে যদি যাই তাহলে এই টি টানটা একটু বেশি, তাহলে টিটা আগে লিখলাম, ঠিক আছে। তার বিপরীত দিকে কাজ করছে এফ মাইনাস এফ, এটা হলো নেট ফোর্স অন দিস বডি। তো এটা কার সঙ্গে সমান হয়? আমরা সবসময় জানি এম ইন্টু এ, এটার সঙ্গে সমান হয়। তাহলে এখানে যেহেতু বস্তুটার ভর m1, তাই m1 লিখেছি। এবার এখানে পরের লাইনে এই এফ এর মানটা আমি এখানে বের করলাম, সেটা বসিয়ে দেবো। টি মাইনাস এফ এর মান হচ্ছে মিউ এম জি, এখানে এমটা হবে কত? এমটা হবে m1g ইকুয়াল টু m1a। এটাকে তুমি একটা নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার ইকুয়েশন। তারপর কি করো, এই যে দ্বিতীয় যে বস্তুটা, সেই দ্বিতীয় বস্তুর গতি সমীকরণ লেখো। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারবো দেখো, বস্তুটা নিচে পড়ছে, তাহলে m2g মাইনাস টি, এটা হবে তোমার ওর নেট ফোর্স। সেই নেট ফোর্সটা কি হয়? m2 ইন্টু এর সঙ্গে সমান হয়। এটা তুমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। এবার কি করবে, এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করবে, দিয়ে টি এর ভ্যালু বের করবে। তারপরে টি এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে তুমি সেখান থেকে মিউ এর মান বের করতে পারবে। তাহলে এখানে তাই করো। সমাধান করতে গেলে দেখো 1 আর 2 যদি আমি যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। 1 যোগ 2 করে পাই কি হচ্ছে দেখো, এখানে টি মাইনাস মিউ m1g ইকুয়াল টু m1, আচ্ছা ইকুয়াল টুটা আগে লিখছি না, তারপরে এইটা করো প্লাস m2g মাইনাস টি ইকুয়াল টু, এখানে আছে m1a প্লাস m2a, হয়ে গেল। এখানে দেখো টি আর টি কেটে গেল, ঠিক তো? এই দুটো থেকে এবার মিউটা আমাকে বের করতে হবে। এক কাজ করো, এখান থেকে দেখো কি কমন আসছে, কিছু সেরকম কমন আসছে না, এটাকে এই পাশে পাঠিয়ে দাও। মাইনাস মিউ m1g ইকুয়াল টু, এখান থেকে a কমন আসছে তাই না, m1 প্লাস m2 a কমন আসলো, আর এটাকে এই পাশে দিয়ে দিলাম, সেটা হলো m2g। এইবার আমাকে একটু উপরের দিক মুছতে হবে। তারপর এখান থেকে আমাকে কি বের করতে হবে, মাইনাস কমন নিয়ে নেবো। এই সাইডে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে মিউ1 m1g ইকুয়াল টু, এখানে মাইনাসটা কমন নিলে এটা
আগে চলে আসবে m2g মাইনাস m1 প্লাস m2a, এটা হয়ে গেল। এখান থেকে আমাকে মিউ এর মানটা বের করে নিতে হবে। মিউ এর মান কত হবে? m2g মাইনাস m1 প্লাস m2a, এটা বাই নিচে চলে আসছে m1g, এটা আমার চলে এলো। এটা হচ্ছে 1 নাম্বার একটা এ দিয়ে দাও। এবার এইখানে তুমি কি বলো তো, এইখানে যে ভ্যালুটা বেরোলো, এইখানে তুমি m1 m2 তারপর এ এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে তুমি সহজেই মানটা বের করতে পারবে। আর যদি তুমি আগের থেকেই বসিয়ে দিতে তাহলেও হতো না তা নয়, কিন্তু আমি চাইছি যে টোটাল ব্যাপারটা একটা কমপ্যাক্ট থিওরি আকারে হোক, তারপরে সেই ভ্যালুগুলো বসাবো আমি, ঠিক আছে। তারপরে মিউ এর ভ্যালু বের করে নিতে পারলেই তোমার এই যে 2 নাম্বার যে ইকুয়েশনটা পেয়েছো সেখানে m1 m2g এই ভ্যালুগুলো সব তুমি জানো। হ্যাঁ, এই 2 নাম্বার সমীকরণে এই ভ্যালুগুলো যেহেতু জানো, তাহলে এই মানগুলো বসিয়ে দিয়েই কিন্তু তুমি টি এর মানটা বের করতে পারবে, ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না, তার কারণ এখানে দেখো মিউ নাই, তাহলে এখান থেকে তো 2 নং সমীকরণ থেকে তুমি টি সহজেই বের করতে পারো। দেখো 2 নং সমীকরণ হইতে টি এর মানটা সহজে বের করতে পারবে। কি ছিল দেখো, m2g মাইনাস টি ইকুয়াল টু ছিল m2a, টিটা বের করে নাও, তাহলে টি এর মান কত হবে? m2g মাইনাস m2a, এটা হয়ে গেল তোমার টি এর মান, তাই না? এটাকে তুমি একটা ইকুয়েশন দিয়ে দাও, এটা হচ্ছে তোমার 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। আর এটাকে এখানে দেখো কিছু কমন আসছে, সেটা কি m2 কমন আসছে, তাহলে g মাইনাস a, এটাকে তুমি 4 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। এবার এটা তুমি সহজেও করতে পারতে আগের থেকে মানগুলো বসিয়ে, কিন্তু আমি চাইছি যে আমি টোটাল ব্যাপারটা একটা ফর্মুলা আকারে নিয়ে আসি, তারপরে ভ্যালুগুলো পুট করবো। তাহলে এবার তুমি এই 3 নাম্বার ইকুয়েশনে মানটা বসিয়ে দাও। তাহলে 3 নং হইতে 3 নং থেকে তুমি যদি মান বসাও তাহলে মিউ এর ভ্যালু পেয়ে যাবে, আর 2 নং এ মান বসালে কত পেয়ে যাবে? টি এর ভ্যালু পেয়ে যাবে। তো এখানে ভ্যালুটা বসাও, m1 m2 এই ভ্যালু সবগুলো লিখে রেখেছি, দেখো এইগুলো সব মান 1 করে। আর জি এর মান তো তোমরা সকলেই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই ভ্যালুগুলো বসাও, তাহলে m1 এর মান 1 ইন্টু 9.8 হলো, মাইনাস দুটোই দেখো 1 প্লাস 1, m1 m2 দুটোর মানই 1 করে। এর ভ্যালু কত? এখানে 3.9 বসিয়ে দাও। m1 এর মান 1 আর জি এর মান হচ্ছে 9.8, এটাকে তুমি ক্যালকুলেট করো। এটাকে ক্যালকুলেট করলে এখানে আসছে 9.8 আর এখানে আসছে কত? 2, তাহলে মোটামুটি 9 দুনে 18, 8 3 দুনে 6 7, 7.8 তো বাই এটা 9.8। এটাকে যদি তুমি ক্যালকুলেট করে নাও তাহলে মিউ এর মানটা তুমি খুব সহজে পেয়ে যাবে। উপরে হচ্ছে কত? উপরে বিয়োগ করলে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 9.8। এবার এটাকে যদি তুমি একটু ক্যালকুলেট করে নাও, দেখো আমি ক্যালকুলেটরে করি। টু বাই 9.8, তাহলে তোমার মোটামুটি অ্যান্সারটা চলে আসছে। সেই অ্যান্সারটা কত আসছে? অ্যান্সারটা আমার আসছে মিউ এর ভ্যালু, মিউ ইকুয়াল টু 0.204। আরও আছে, সেগুলো লেখার দরকার নাই। এটা তোমার মিউ এর ভ্যালু আসলো, ঠিক আছে। এবার তুমি এই যে এই ইকুয়েশনটা পেয়েছো, তুমি 4 নাম্বার ইকুয়েশনে মানটা বসাও। 4 নং থেকে সেটা কি বসাবে? টি এর ভ্যালু বের করবে। টি ইকুয়াল টু m2 এর মান 1, জি এর মান 9.8 আর এ এর মান কত? এ এর মান হচ্ছে 3.9, ঠিক আছে। এই ভ্যালুগুলো যদি বসিয়ে দাও তাহলে তোমার টি এর ভ্যালুটা চলে আসছে। তাহলে আমি এখানে করে দেখাচ্ছি, 9.8 মাইনাস 3.9 যে তোমার মানটা আসছে মোটামুটি 5.9, এটা নিউটনে আসবে। এই হয়ে গেল তোমার মোটামুটি অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো তোমরা অনেক সহজে করতে পারতে। আমি বলে দিচ্ছি এই ভ্যালুগুলো যদি প্রথম থেকে পুট করে দিতে অনেক সহজে হয়ে যেত, কিন্তু ব্যাপারটা একটা গুছিয়ে হলো না, সেই গুছিয়ে করার জন্য আমি এইভাবে করলাম। তো এবার পরবর্তী দাগের কোশ্চেনে আমরা চলে আসছি। দেখো এবার আমরা পড়বো 9 দাগের কোশ্চেনটা। 9 দাগের কোশ্চেনটা কি বলেছে যে
120 গ্রাম ভরের একটি বস্তুকে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি দড়ির সাহায্যে অনুভূমিক তল বরাবর টানলে স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 10 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। দড়ির টান 0.588 নিউটন হয়, তবে চল গুণাঙ্কের মান কত সেটা তোমাকে এখানে বের করতে হবে। এই অঙ্কটাও ভালো কোশ্চেন, দেখে নাও। আমরা কি করব, আমরা এখানে দেখো একটা তল এঁকে নিয়েছি, সেই তলের ওপর এখানে একটা বস্তু আছে, ঠিক আছে। সেই বস্তুটাকে কি করা হচ্ছে, এই যে অনুভূমিক রেখা, সেই অনুভূমিক রেখার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে, আমি প্রথমে বলছি আমি জেনারেলি অঙ্ক করব, তারপরে এটার করব, মানে নিউমেরিক্যালগুলো পুট করব, ঠিক আছে। তো এইভাবে টানা হচ্ছে, এদিকে একটা বল দিয়ে, সাপোজ টি বল দিয়ে টানা হচ্ছে। এর যে ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে। আমি ধরে নিচ্ছি বস্তুটার ভর এম, আপাতত জি অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তাহলে এবার দেখো কি হচ্ছে, এর যে টি এর দুটো উপাংশে আমি ভাগ করতে পারছি টিকে। এইদিকে তো একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে এই যে রাস্তা, সেই রাস্তার যে কি বলবো, এটা লম্ব প্রতিক্রিয়া, সেটা কাজ করছে। আর টি এর একটা উপাংশ এদিকে কাজ করবে, সেটা হচ্ছে টি কস থিটা, যেটা কিনা এই বস্তুটাকে এইদিকে টেনে নিয়ে যেতে সাহায্য করবে। আর এর আর একটা উপাংশ কাজ করবে এদিক বরাবর, সেটা হচ্ছে টি সাইন থিটা। যদি এই বস্তুটা এই টি কস থিটার জন্য এদিক বরাবর এ বেগ নিয়ে চলে, ত্বরণ নিয়ে চলে, তাহলে কি ঘটনা ঘটবে সেটাই আমাকে এখন বের করতে হবে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে এখানকার ঘর্ষণ গুণাঙ্কের মান, ঠিক আছে। এই দিক বরাবর দেখো, বস্তুটা যেহেতু এইদিকে চলার চেষ্টা করছে, তাহলে এই দিক বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। সেই ফ্রিকশন ফোর্সটা মানে হয় মিউ আর, সেটা আমরা সকলে জানি। তো এই মিউ আর এর ভ্যালুটা এখানে কিন্তু আমাকে বের করতে হবে, আরটা অ্যাকচুয়ালি কত, ঠিক আছে। তো এখানে আমাকে যে নিউমেরিক্যালগুলো আমাকে ভ্যালুগুলো বলে দিয়েছে, সেগুলো আমি আপাতত এখানে লিখি। থিটার মান বলে দিয়েছে তোমার 30 ডিগ্রি কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে। কি বল দিয়ে টানা হচ্ছে, সেই বলটা কিন্তু এখানে বলেছে কি, হ্যাঁ, এই টি এর ভ্যালু বলে দিয়েছে কত, 0.588 নিউটন, সেটাও বলে দিয়েছে। তারপরে বস্তুটার ভর এম এর মান বলা আছে কত, 120 গ্রাম। এটাকে তোমাকে একটু কেজিতে করে নিতে হবে কনভার্ট। কেজিতে করলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.12 কেজি হয়ে গেল এটার মান। আর সেরকম কিন্তু কিছু বলার নেই, এই জিনিসগুলো যে বলা আছে। আর লাস্টে কোশ্চেনটা লাস্টে জি এর মান বলা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো সকলে জানি আমরা, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমার এখানে দেওয়া ছিল। এখান থেকে আমাকে মিউ এর মান বের করতে হবে। কি বের করতে হবে, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে ঘর্ষণ গুণাঙ্কটা এখানে কত, ঘর্ষণ গুণাঙ্কটা মিউ, এটা ধরে নিয়েছি, এটা লিখছি না। তাহলে এবার এখানে আপাতত যখন বস্তুটা স্থির অবস্থায় আছে, আচ্ছা এখানে আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে বস্তুটার ত্বরণ বলে দিয়েছে, কিন্তু ত্বরণটা ডাইরেক্টলি বলেনি, একটু বের করে নিতে হবে। বলেছে কি 10 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 9.8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে এখানে আমরা এখানে কিন্তু ত্বরণটা সহজে বের করে নিতে পারবো। কিভাবে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম, এই যে ইকুয়েশন আমরা এতে পড়েছি একমাত্রিক গতিতে, সেখান থেকে বের করতে পারবো। তো এখানে অন্তিম বেগ কত, 9.8, হ্যাঁ, আর এটা প্রাথমিক বেগ 0 বাই টি হচ্ছে 10। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে আমার, এই ভ্যালুটা হচ্ছে 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণটার মানে, এই যে ত্বরণে বস্তুটা এদিকে যাচ্ছে, সেই ত্বরণের ভ্যালুটা এখানে বলা ছিল, কিন্তু একটু ঘুরিয়ে বলা ছিল। এবার এই ভ্যালুগুলো তুমি সব জেনে গেছো, এবার তোমাকে একটু ইকুয়েশন গঠন করতে হবে। তুমি প্রথমত ধরে নাও যে বস্তুটা আপাতত স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকলে কি হবে, এই যে এমজির সঙ্গে উপরের দিকে কি কাজ করছে, দেখো টি সাইন থিটা কাজ করছে আর আর কাজ করছে। তাহলে এমজির সঙ্গে টি সাইন থিটা আর আর এর যোগফলটা সমান হবে। তাহলে প্রথমত লেখো যে আর প্লাস টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এমজি। বলগুলো দেখলেই বুঝতে পারবে। এখান থেকে আর এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নাও। কেন ক্যালকুলেট করবো, আর এর ভ্যালু আমার কি দরকার, আর এর ভ্যালু দরকার এই এফ বের করতে গিয়ে, ঘর্ষণ বল বের করতে গিয়ে। ঘর্ষণের বল মান কি হয়, এফ ইকুয়াল টু মিউ আর। তাহলে আমাকে আর এর মানটা আগে বের করতে হবে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, দেখো এমজি তো এদিকে থাকলোই, মাইনাস টি সাইন থিটা, এটা প্রথমত আমি বের করে নিলাম। তারপরে অতএব ঘর্ষণ বল এফ দিয়ে আমি ডিনোট করেছি, এফ এর মান হয় মিউ আর। তাহলে এখানে মিউটা থাকলো, আর এর মান তো এটা বের করলাম, এমজি মাইনাস টি সাইন থিটা। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম, যেটা কোন দিকে কাজ করছে, যেটা কিনা এই দিক বরাবর কাজ করছে। আর এই দিক বরাবর কি কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে টি কস থিটা।
তার উল্টো দিকে কাজ করছে এফ, আর বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে এ ত্বরণ নিয়ে। তাহলে অতএব বস্তুটির গতি সমীকরণ লিখবো এখন আমি। কি লিখবো? বস্তুটা যাচ্ছে এদিকে, তাই তো? তাহলে এদিকে বরাবর কাজ করছে টি কস থিটা, তার উল্টো দিকে কাজ করছে এফ, এফ মানে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান কত এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, মিউ এম জি মাইনাস টি সাইন থিটা, এটা কাজ করছে উল্টো দিকে। এটা সমান কি হবে? এটা হচ্ছে নেট ফোর্স অন দিস বডি অ্যালং দিস ডাইরেকশন, তাই তো? অ্যালং দিস ডাইরেকশন, এটা হয় কত? এম ইন্টু এ, এটার সঙ্গে সমান হয়। এবার এখান থেকে আমাকে মিউ এর মানটা বের করতে হবে, তো আমি ক্যালকুলেট করে নাও। তাহলে প্রথমত এটা লেখো, মিউ এম জি মাইনাস টি সাইন থিটা ইকুয়াল টু টি কস থিটা মাইনাস এম এ। দেখো এটা এই পাশে গেল, এরকম হয়ে যাবে, তার কারণে এখানে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, সেটা একটা স্টেপ কিন্তু জাম্প করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে যদি তুমি মিউ বের করো তাহলে কত হবে? টি কস থিটা মাইনাস এম এ বাই এই টোটাল টার্মটা, তাহলে এম জি মাইনাস টি সাইন থিটা, এইগুলো, এটা হলো তোমার মিউ এর এক্সপ্রেশনটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার এই অঙ্কে যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে সেগুলো এখানে পুট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে পুট করছি, দেখো টি এর মান কত? 0.588 হলো কস থিটা। কস থিটা এখানে থিটা বলেছে 30 ডিগ্রি, তাহলে কস 30 এর মান কত? আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম √3/2 মাইনাস এম এখানে বলে দিয়েছে এটা 0.12, এর মান আমি বের করেছি 0.98, ঠিক আছে? নিচে এম এর মান হচ্ছে 0.12, জি এর মান 9.8, ঠিক আছে? মাইনাস টি এর মান হচ্ছে কত? 0.588, আর কস তার সঙ্গে আছে সাইন 30, সাইন 30 মান হচ্ছে 1/2। এই ভ্যালুগুলো তুমি সব বসিয়ে দেওয়ার পর যদি এটাকে তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার যে ভ্যালুটা আসবে সেটা চলে আসবে মোটামুটি 0.44, ঠিক আছে? এটা চলে আসবে, যেটা কিনা তোমার অ্যান্সারের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নেবে, এইগুলো তো ক্যালকুলেটর বাচ্চা ছেলের জিনিস। আমি অঙ্কটা কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে কি আসলো না আসলো। তো এই ছিল মোটামুটি 9 দাগের অঙ্কটা। এবার আমরা 10 দাগের অঙ্কে চলে আসি। দশের দাগের অঙ্কটা বলেছে, দেখো 10 কেজি ভরের একটি বস্তু অনুভূমিক তলের সঙ্গে 20 ডিগ্রি কোণে আনত একটি নততলের ওপর থেকে পিছলে পড়ার উপক্রম হচ্ছে। নততল বরাবর ঊর্ধ্বমুখী কত বল প্রয়োগ করলে বস্তুটি ঠিক ওপরে উঠার উপক্রম করবে? এখানে সাইন 20 ডিগ্রির ভ্যালুটা বলা আছে, সেটা হচ্ছে 0.3420, এটা বলা আছে। তো এটা কি এর ব্যাপারটা সেটা একটু দেখে নাও। এই হচ্ছে একটা তোমার মোটামুটি নততল, ঠিক আছে? এইখানে আপাতত আমি জেনারেলি করছি, এটা হচ্ছে থিটা। এইখানে একটা বস্তু আছে এইভাবে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার এদিকে নিচে নামার চেষ্টা করছে, ঠিক আছে? আপাতত এখানে ছেড়ে দিলে তুমি নিচে নামবেই, বুঝতে পারছো নততলে কাত হয়ে আছে। এর যে ওজন, সে ওজনটা সবসময় লম্বভাবে ভূকেন্দ্রের দিকে কাজ করে, আর এই তল থেকে এর উপর যে লম্ব প্রতিক্রিয়া দিবে সেই লম্ব প্রতিক্রিয়াটা এইভাবে কাজ করবে আর, ঠিক আছে? এবার এখানে একটা কথা, সেই কথাটা হচ্ছে যদি এইভাবে আমি একটা টানি, এই লম্ব বরাবর যদি সোজা যদি টানি, তাহলে এই যে এমজির একটা উপাংশ এদিকে কাজ করবে আর একটা উপাংশ এদিকে কাজ করবে, ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হয়। এবার এখানে অনেকের প্রশ্ন, কিভাবে থিটা হলো? এই অ্যাঙ্গেলটা থিটা হলো, এটা কিভাবে থিটা হলো? তো তার আগে তুমি একটু দেখে নাও যে আমি প্রথমে বললাম এটা লম্বভাবে নিচের দিকে কাজ করছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি হয় কত? 180 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেছি, তাহলে এই মানটা নিশ্চয় 90 মাইনাস থিটা হচ্ছে, তাই তো? তবেই তো 180 বুঝবে। দেখো 90 প্লাস 90 মাইনাস থিটা, দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি, প্লাস এটা একটা থিটা কেটে গেলে 180 পুষছে, তাই তো?
তাহলে এই টোটাল এই ত্রিভুজটার তিনটে কোণ কিন্তু আমি দেখিয়ে দিলাম, একটা থিটা, একটা 90 মাইনাস থিটা, আর একটা থিটা এই 90। এবার আমি কি বললাম, এটা হচ্ছে লম্বভাবে কাজ করছে, তাহলে এইখান থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মধ্যে এটা হচ্ছে থিটা, তাহলে এই বাকি যেটুকু পড়ে আছে সেটুকু কত, সেটা নিশ্চয়ই থিটা, তাই নয় কি? এইটাই অনেকের কনফিউশন থাকে, তো এটা আমি বলে দিলাম, এই অ্যাঙ্গেলগুলো দেখানোর দরকার নাই, কিভাবে আসে না আসে একটু বুঝে নিলেই হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটা যখন থিটা পেয়ে গেলাম, তাহলে এই এমজি যেটা ভূকেন্দ্রের দিকে কাজ করছে তার একটা উপাংশ এদিকে কাজ করবে, সেটা হচ্ছে এমজি কস থিটা, আর একটা উপাংশ এটা লম্ব হবে এইদিকে এমজি সাইন থিটা। এবার আমি যে প্রথমেই তোমাকে বলছিলাম যে এই বস্তুটা এদিকে নামার চেষ্টা করবে, কেন নামার চেষ্টা করছে দেখতেই পাচ্ছ, এর ওজনের একটা উপাংশ এই নততল বরাবর নিচের দিকে কাজ করছে, সেই উপাংশটা কি করবে, একে এদিকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। এবার যেহেতু এটা একটা ফ্রিকশন আছে, একটা ঘর্ষণ বলের আছে, সেই ঘর্ষণ বলটা কি করবে, এই তলের বরাবর এই দিকে বরাবর কাজ করবে ঘর্ষণ বলটা, সেটা এফ। তো বলেছে কি ঘর্ষণ বলটা ওকে মানে বস্তুটা নামার উপক্রম করছে, তার মানে কি সীমাস্ত মানটাই আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বলে দিই, ব্যাপারটা কি, এখানে একটা বস্তু আছে, তো এই অবস্থায় কোনো বল যখন প্রয়োগ হচ্ছে না তখন কিন্তু এর উপর কোনো ঘর্ষণ বল কাজ করে না। যখনই আমি একটা বল অ্যাপ্লাই করলাম F1, তখন দেখা গেল এই F1 বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা হচ্ছেও না, নড়ছেও না, কিছুই না। তার মানে নড়ছে না কেন, বল প্রয়োগ করলেই তো নড়া উচিত, সরে যাওয়া উচিত, কিন্তু নড়ছে না কেন, তার কারণ হচ্ছে এই পেছন দিকে একটা ফোর্স কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। সেই ফোর্সটা কি, সেই ফোর্সটা আর কিছুই না, ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, তারপরে আমি আরেকটু ফোর্সটা বাড়িয়ে দিলাম, F2 করে দিলাম ফোর্সটা, তাও দেখা যাচ্ছে বস্তুটা লড়ছে না। তার মানে কি হলো, এইদিকে প্রথম অবস্থায় F1 বল প্রয়োগ করার ফলে যে ফোর্সটা ছিল, এখন আরো একটু ফোর্স বাড়িয়ে দেওয়ার ফলে তাও যেহেতু সরছে না, তাহলে নিশ্চয়ই এইদিকে যে ফোর্সটা প্রযুক্ত হচ্ছে, মানে যেদিকে ফোর্স আমি অ্যাপ্লাই করছি তার বিপরীত দিকে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেটা অটোমেটিক বেড়ে গেল। তারপরে দেখা গেল আমি আরেকটু ফোর্স অ্যাপ্লাই করলাম F3, তাও দেখা যাচ্ছে চলছে না, কিন্তু চলার উপক্রম করছে, মানে আরেকটু যদি অ্যাপ্লাই করা হয় তাহলেই হয়তো চলতে লাগবে। তা সেই মুহূর্তটাকে আমরা কি বলি, সেই মুহূর্তে এইদিকে যে ফোর্সটা মানে ক্রিয়েট হয়, উৎপন্ন হয়, সেই প্রযুক্ত বলটাকে, সেই ঘর্ষণ বলটাকে আমরা বলে থাকি স্থিত ঘর্ষণের সীমাস্ত মান। তাহলে স্থিত ঘর্ষণ যেটা দেখলাম, যে অ্যাপ্লাইড ফোর্স যখন বাড়ছে, স্থিত ঘর্ষণটা আস্তে আস্তে বাড়ছে, যে তার একটা সীমাস্ত ভ্যালু আছে, সেই ভ্যালুটার পরে যখনই আমি আরেকটু ফোর্স অ্যাপ্লাই করে দেবো তখন বস্তুটা চলতে লাগবে, এবং যখনই বস্তুটা চলতে লাগলো তখন এই দুটোর মধ্যে কিন্তু আর স্থিত ঘর্ষণ কাজ করবে না, তখন চল ঘর্ষণ কাজ করবে, এবং সেই চল ঘর্ষণ কিন্তু অবশ্যই স্থিত ঘর্ষণের থেকে, মানে স্থিত ঘর্ষণের যে ম্যাক্সিমাম ভ্যালুটা তার থেকে কিন্তু কম। ঠিক আছে, মনে থাকে জানো। তাহলে এখানে আমাকে যে কন্ডিশনটাই কোশ্চেনটাই বলেছে যে এইভাবে আছে, বস্তুটা পড়ার উপক্রম করছে, তার মানে সেই ক্ষেত্রে ওই সীমাস্ত ঘর্ষণ বলটা কাজ করছে, সেই সীমাস্ত ঘর্ষণ বলটার ভ্যালু কত হবে সেটা আমাকে এখন বের করতে হবে এই কন্ডিশন থেকে। তারপরে তো পড়ার উপরে তোলার ব্যাপারটা আছে, সেটা আমি পরে আসছি। তো আপাতত তুমি এখানে ছবি অনুযায়ী আর ইকুয়াল টু কত পাচ্ছ বলো তো, আর ইকুয়াল টু এমজি কস থিটা পাচ্ছ। দেখো এটা ওই দিকে, তার বিপরীত দিকে এমজি কস থিটা কাজ করছে। তাহলে এইখানে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে, সেই ফ্রিকশন ফোর্সটা তুমি সহজেই বের করে নিতে পারবে। অতএব ঘর্ষণ বল সেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এফ এর ভ্যালুটা কত হবে, মিউ আর, এটা আমরা সকলে জানি। তাহলে মিউ এর মান মিউ থাকলো, আর আর এর মান হচ্ছে এমজি কস থিটা। এটা আমি লিখে দিলাম। ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে, এখন আপাতত উপরের দিকে কাজ করছে। এবার তাহলে কি লিখতে পারি, এই এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা। যেহেতু ইকুয়াল টু কেন করছি, ওই সীমাস্ত কন্ডিশনটা আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটাই আছে, সেই জন্য কিন্তু আমি এটা করব। অতএব লিখতে পারি এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা, আর এফ এর মানটা আমি বের করলাম এটা, বা মিউ এমজি কস থিটা ইকুয়াল টু হলো এমজি সাইন থিটা। এখান থেকে এমজি কেটে যাবে, তাহলে মিউ এর ভ্যালুটা আমার কত আসছে দেখো, সাইন থিটা বাই কস থিটা। এটা মিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এটা আপাতত এরকমই রেখে দাও, ঠিক আছে। এটা এই কন্ডিশনটা বলেছিল এর জন্য আমি মিউ এর ভ্যালুটা যেন বের করতে পারি। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে আমাকে এই দিকে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, উপরের দিকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। সেই ফোর্সটা ধরো পি। যখন উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করব, তার মানে আমি বস্তুটাকে টেনে উপরে তোলার চেষ্টা করছি। উপরে তোলার যখন চেষ্টা করবো, তাহলে বস্তুটার গতি উপরের দিকে হবে, তখন ফ্রিকশন ফোর্সটা কিন্তু তার উল্টো দিকে কাজ করবে। মনে রাখবে যে বস্তু যেদিকে গতি পায়, তার উল্টো দিকে
ফ্রিকশন ফোর্সটা কাজ করে। তাহলে এখন এই যে আগের যে ফ্রিকশন ফোর্সটা আমি ক্যালকুলেট করেছিলাম সেই ফোর্সটা কিন্তু এই তার উল্টো দিকে কাজ করছে। তাহলে এই অবস্থায় আমি যদি এই বস্তুটার ইকুয়েশন অফ মোশন লিখতে যাই তাহলে কি হবে, উপরে ওঠার ক্ষেত্রে লিখো, উপরে ওঠার ক্ষেত্রে আমি যদি ইকুয়েশন অফ মোশন লিখতে যাই তাহলে উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে পি, আর পেছন দিকে বল প্রযুক্ত হচ্ছে কি, পেছন দিকে বল প্রযুক্ত হচ্ছে এফ প্লাস এম জি সাইন থিটা, তাই তো, এম জি সাইন থিটা। এবং কি বলেছে, এটা জাস্ট চলার উপক্রম করছে, তাই বলছে এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে যাতে করে ওটা চলার উপক্রম করে, সেটাই কিন্তু তোমাকে বলেছে। এইবার তুমি এইখান থেকে এই ভ্যালুগুলো বসিয়ে দাও, এফ এর মান তো তুমি বের করেছো আগেই, সেই ভ্যালুটা বসিয়ে দেবা আর দিয়ে ক্যালকুলেট করতে হবে। তো এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি, এফ এর মান হচ্ছে এটা কত, মিউ এম জি কস থিটা, আর এখানে এম জি সাইন থিটা তো আছেই, ভালো কথা। এম জি তুমি কমন নিয়ে নাও, খুব ভালো কথা। তাহলে এখানে মিউ পড়ে থাকবে, মিউ কস থিটা পড়ে থাকবে, আর মিউ এর ভ্যালু তুমি দেখো সাইন থিটা বাই কস থিটা বের করেছো, তাহলে এখানে সাইন থিটা বাই কস থিটা তুমি রেখে দাও, আর এখানে একটা কস থিটা তো থাকলো, আর এখানে এম জি কমন নিয়েছি মানে শুধু সাইন থিটা পড়ে থাকলো, কস কেটে গেল, তাহলে এখানে দেখো সাইন থিটা আর সাইন থিটা 2 সাইন থিটা হয়ে গেল, তাই না? তাহলে এখানে অ্যাকচুয়ালি হলো 2 এম জি সাইন থিটা। এটাই হলো আমার কিন্তু ওই ফোর্সটার মান, যে ফোর্সটা অ্যাপ্লাই করলে বস্তুটা উপরের দিকে চলার উপক্রম করবে, মানে এই ক্ষেত্রেও সীমাস্থ ঘর্ষণ বলটাই কিন্তু নিয়েছে, উপক্রম করবে যেহেতু বলেছে। এবার তুমি এই কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনে যে থিটার ভ্যালুটা বলা আছে সেটা হচ্ছে 20 ডিগ্রি, সাইন থিটার একটা মান বলে দিয়েছে, সাইন 20 ডিগ্রির মান বলে দিয়েছে, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে তোমার 0.3420, ঠিক আছে। আর কি লাগছে, এম এর মানও বলা আছে, এম এর মান কত বলা আছে গো, 10 কেজি। আর কি লাগবে, জি এর ভ্যালু তো তুমি জানোই, এই ভ্যালুগুলো তোমাকে এবার এখানে পুট করে দিতে হবে, তাহলেই তুমি উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হচ্ছিল সেটা পেয়ে যাবে। তো সেটা আমি এখানে করছি, 2 থাকলো, এম এর মান 10, জি এর মান 9.8, আর সাইন 20 ডিগ্রির মান যেটা ছিল সেটা বসিয়ে দাও 0.3420। এবার এটা যদি তুমি একটু ক্যালকুলেট করে নাও তাহলে তোমার কিন্তু ভ্যালুটা চলে আসবে, সেই ভ্যালুটা কত আসবে তোমার, মোটামুটি 67.032 নিউটন এটা চলে আসবে। এটা ক্যালকুলেট করে দেখে নেবে, তাহলেই হয়ে গেল, আর কিছু নয় অঙ্কে। তো যদি প্রবলেম সেটের আরো কোনো অঙ্ক তোমাদের সমস্যা হয় তাহলে সেটা তুমি এই ভিডিওর কমেন্টে জানাও, তবেই আমি এর পরবর্তী আরো একটা ভিডিও করব। যে অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে, আমি সেই অঙ্কগুলোর নিয়ে আরো একটা, যদি তোমাদের কমেন্ট বেশি হয় তাহলে আরো 2টো অঙ্ক করে দেবো। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলে রাখি, প্রথমকার অঙ্কগুলো সবই করা হয়েছে, এবং 10-এর ওপরে যে অঙ্কগুলো আছে, 10 কি 12 আমার ঠিক মনে পড়ছে না, মোটামুটি 4-5টা ভিডিও কিন্তু এখানকার করা আছে প্রবলেম সেট 2 এর। তো সেইগুলো দেখার পর তোমাদের যদি মনে হয় যে আরো কিছু অঙ্ক প্রবলেম তোমাদের প্রয়োজন আছে, সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে হবে। তাহলে আমি ওই বলেছিলাম নিউটনের গতিসূত্র করবো, এরপরে নিউটনের গতিসূত্রের মাঝে করতে করতে কোথাও না কোথাও এই ভিডিওর আর একটা ভিডিও করে দিব, ঠিক আছে। আর তোমরা কমেন্টে না জানালে তো সেটা অবশ্যই আমি কি করে বুঝবো তোমাদের দরকার কি না দরকার। তো অবশ্যই তোমাদেরকে সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে যে কোন অঙ্কগুলো তোমাদের এখান থেকে প্রয়োজন, সেই অঙ্কগুলো বললে আমি সেগুলো করে দিব। আর এরপরে তো নিউটনের গতিসূত্রের থিওরি প্রবলেম যেরকম ভাবে হচ্ছিল, ভেক্টরটা যেভাবে হলো সেভাবে হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।